আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ফৌজদারি কার্যবিধি আইনের ৭ম অধ্যায়ে বর্ণিত গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে একটু আলোচনা করব। আজকে আমি ২ টি ধারা সম্পর্কে আলোচনা করব। বেশি আজকে আর করব না, কারণ এক জায়গায় যাব। যাই হোক, ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ থেকে ৭৬ এই ২ টি ধারা সম্পর্কে আলোচনা করব। এই ২ টি ধারায় মোটামুটি বিশেষ কিছু বিষয় উল্লেখ আছে। সে বিষয়গুলি আমি বর্ণনা করব। গ্রেপ্তারি পরোয়ানা কি? এবং গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? আমরা এর আগে জেনেছিলাম সমন। এরপরে এই সমনটাও আসামি অথবা সাক্ষী অথবা বাদীকেও আদালতে হাজির হওয়ার জন্যই সমন ইস্যু করা হয়। অনেক সময় সমন ইস্যু করার পরে যদি আসামি হাজির না হয় বা সাক্ষী হাজির না হয়, তখন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। এই গ্রেপ্তারি পরোয়ানাটা কাহাকে বলে? কোনো আসামি অথবা সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নিমিত্তে আদালত কর্তৃক সিলমোহরকৃত এবং স্বাক্ষরিত এক প্রস্থে অর্থাৎ এক কপিতে যে নির্দেশনামা ইস্যু করা হয়, তাহাকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে। এই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে কি, কি বিষয় উল্লেখ থাকে? গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে মামলা নাম্বার, তারিখ, ধারা, জিআর নাম্বার অথবা সিআর নাম্বার, ধার্য তারিখ থাকে। পিছনে ধার্য তারিখ থাকে। এখন এই পরোয়ানা ইস্যু হওয়ার পরে আদালত এবং থানার কি, কি কার্যক্রম আছে, সেই সম্পর্কে আমি একটু আলোচনা করব। যেটা আগে ছিল না, এখন আপনার আমাদের সিডিএমএস অর্থাৎ ক্রাইম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ অনলাইনে কিছু কার্যক্রম করতে হয়। সেই কার্যক্রমগুলো অবশ্য অনেক ভালো হয়েছে এখন। একটা আসামির যদি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়, তাহলে অনেক সময় আমরা বুঝতে পারবো যে এই লোকটার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট আছে অমুক থানায়। যদি আমরা সার্চ দেই, একজন ব্যক্তিকে যদি আমাদের সন্দেহ হয়, আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবো সার্চ দিয়ে যে হ্যাঁ, যদি ওয়ারেন্ট থাকে তার নামে আমরা তার সামনেই আমরা বুঝতে পারবো যে অমুক থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। এখন ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে, কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে এ ওয়ারেন্টটি জিআরও শাখা আছে, সেখানে অনলাইনে সিডিএমএস এ এন্ট্রি করতে হয়। এন্ট্রি করার পরে কোর্ট অফিসারের আইডি থেকে উক্ত ওয়ারেন্টটি সেন্ড করতে হয় থানায়। পরবর্তীতে অফিসার ইনচার্জের আইডিতে ওয়ারেন্টটি চলে যায় এবং সেখানে আবার অফিসার ইনচার্জের যে অপারেটর আছে, ওয়ারেন্টটি রিসিভ করেন। কিন্তু আ সফট কপিও আদালত থেকে পুলিশ সুপারের মাধ্যমে থানায় যায়। অনলাইন কপি তো যায়ই, অফলাইনেও যায়। একটা সুবিধা হয়েছে, আগে ওয়ারেন্ট অনেক সময় মিসিং হতো। থানা থেকে বা বিভিন্ন পর্যায় থেকে মিসিং হয়ে যেত। কিন্তু বর্তমানে কোনো ওয়ারেন্ট মিসিং হওয়ার আর কোনো সুযোগ নাই। একটা ওয়ারেন্ট মিসিং হলেও সার্ভারে তো থেকে যাবে। সার্ভার থেকে তো আর মিসিং হবে না। অনেক সময় সার্ভার থেকে প্রিন্ট দেওয়া যাবে ওয়ারেন্টটি। যাই হোক, এতে করে সুবিধা হয়েছে অনেক। এই ওয়ারেন্টটি থানায় যাওয়ার পরে থানা অফিসার ইনচার্জ ওয়ারেন্ট অফিসারের নিকট দেয়। ওয়ারেন্ট অফিসারের মাধ্যমে
এই ওয়ারেন্ট যেকোনো একজন অফিসারের নিকট নামে এন্ডোর্স করেন, মানে হাওলা করেন। উক্ত অফিসার ওই ওয়ারেন্টটি তামিল করে। এখন ওয়ারেন্ট তামিলকারী অফিসার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করেন। যদি না পায় তাহলে কি করেন? তাহলে একটা পদ্ধতি আছে, এনইআর দাখিল করেন। ধার্য তারিখের আগে যদি আসামিকে পাওয়া না যায়, এনইআর নন এক্সিকিউট রিপোর্ট, মানে আসামিকে পাওয়া যাচ্ছে না এই মর্মে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। আসামি পলাতক আছে, আসামিকে পাওয়া যাচ্ছে না। বিভিন্নভাবে তার বাড়িতে বা স্থানীয়ভাবে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে, আসামিকে পাওয়া যাচ্ছে না। এইভাবে একটা রিপোর্ট দেন। এই রিপোর্টের প্রেক্ষিতে আদালত তার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু করেন। আদালত অবশ্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, তারপরে তার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু করেন। যাই হোক, এটা অনেক পরবর্তী আলোচনার বিষয়। এখন ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে কতদিন পর্যন্ত বলবৎ থাকে? এই বিষয়ে ৭৫ এর ২ ধারায় বলা আছে, ২ উপধারায় বলা আছে, ওয়ারেন্ট তামিল না করা পর্যন্ত এবং আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত এই ওয়ারেন্ট বলবৎ থাকে। বা আসামিরা যখন জামিন হয় তখন আদালত কর্তৃক ওয়ারেন্ট ফেরত চাওয়া হয়। এক কথায় আদালতের নির্দেশনা ব্যতীত তামিল না হওয়া পর্যন্ত এই ওয়ারেন্টটি বলবৎ থাকে। তাহলে এই ওয়ারেন্ট সম্পর্কে আলোচনা এখন অনেকটাই বেশি হয়ে গেছে। কারণ আগে ওয়ারেন্ট এভাবে আসতো না। এখন সিডিএমএ সার্ভারের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ওয়ারেন্ট প্রেরণ করা হয়। এই কার্যকলাপ কার্য ও গুলো সম্পর্কেও প্রশ্নে আসতে পারে। হ্যাঁ, সিডিএমএস সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসে এখন। যাই হোক, ৭৬ ধারায় কি বলা আছে? ৭৬ ধারায় আ আদালত যদি মনে করেন যে আসামি প্রয়োজনীয় জামিনদার এবং আদালতে হাজির হওয়ার শর্তে মুচলেকা সম্পাদন করতে পারেন, তাহলে পরোয়ানা তামিলকারী অফিসার আসামিকে গ্রেপ্তার করিয়া প্রয়োজনীয় অর্থ এবং জামিনদার গ্রহণপূর্বক মুচলেকা দিয়ে উক্ত আসামিকে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার স্বার্থে জামিন দিতে পারেন। এক্ষেত্রে পুলিশের একটি জামিন দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু পরোয়ানার উপর এই নির্দেশনাটি থাকতে হবে যে তামিলকারী অফিসার তাকে জামিনে মুক্তি দিতে পারে। ওয়ারেন্টের উপরে বর্ণনা থাকে, যদি সে প্রয়োজনীয় অর্থের যদি জামিনদারের সংখ্যা এবং প্রয়োজনীয় অর্থ পরিমাণ এবং আদালতে নির্দিষ্ট সময়ে হাজির হইতে পারে, তাহলে তাকে তামিলকারী অফিসার জামিনে মুক্তি দিতে পারবেন। এবং এই জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি যখন মুচলেকা গ্রহণ করা হয়, এই মুচলেকাটি আদালতে প্রেরণ করতে হবে। তাহলে আজকে আমি এই ২ টি ধারা সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে পরোয়ানা কিভাবে তামিল করবেন এ বিষয়ে আরো কিছু বর্ণনা আছে। ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪ ধারা পর্যন্ত এই গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আলোচনা আছে ফৌজদারি কার্যবিধি আইনের। আমি এ বিষয়ে আরো বিশদভাবে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।